না 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 না, আজ আমি ভয়ের গল্প কিছুতেই বলবো না। আমি নিজেই ভয় আর টেনশনে কাহিল হয়ে আছি, তার উপরে আবার অন্যকে ভয় দেখাতে গিয়ে ছড়িয়ে ফেলার কোনো মানে হয় না। কেন ভয়ে ভয়ে আছি সেটা না হয় একটু পরে বলছি। আপাতত যে গল্পটা বলবো বলে ঠিক করেছি সেটার লেখকের ব্যাপারে দু চারটে কথা বলব। 1882 সাল নাগাদ টেক্সাসের সেন্ট ডেভিস এপিস্কোপাল চার্চের হলে পোর্টার নামে একটি অল্প বয়সী ছেলে বাজনা বাজাত, প্রধানত গিটার আর ম্যান্ডোলিন। পোর্টারের যখন 3 বছর বয়স তখন তার মা টিউবারকিউলোসিসে ভুগে মারা যান। ছেলেটির পকেটে বিশেষ পয়সা থাকতো না, কোনো রকমে বাজনা বাজিয়েই দিন চলত তার। এই সময় শহরের 17 বছর বয়সী একটি মেয়ে আথল এস্টেটের সাথে তার প্রেম হয়। ছেলেটি বিয়ে করতে চাইলে আথলের মা বেঁকে বসে, কারণ আথল সুস্থ মেয়ে নয়, সেও টিউবারকিউলোসিসে ভুগছে। বেশি দিন বাঁচার আশা নেই। এ অবস্থায় মেয়েকে বিয়ে দিতে রাজি হননি তিনি। ফলে আর কি হয়, দুজনে কারো অনুমতির তোয়াক্কা না করেই বিয়ে করে ফেলে। এর বছরখানেক পরে তাদের প্রথম সন্তান জন্মের পরেই মারা যায়। আথল একরকম জোর করেই স্বামীকে আরো বেশি লেখালেখির দিকে মন দিতে বলেন। মাত্র $25 মাস মাইনে দি পোস্টে লিখতে শুরু করেন পোর্টার। শেষে একদিন একটি ব্যাংকের গাফিলতিতে চুরির দায়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বেলও পান তিনি, কিন্তু একদিন মাথায় কি খেয়াল আসায় বেল অগ্রাহ্য করে শহর ছেড়ে পালিয়ে যান। তবে বেশি দিন পালাতে পারেন। পোর্টার পালানোর পর থেকেই একটু একটু করে আথলের টিউবারকিউলোসিস বেড়ে উঠতে থাকে। খবর কানে যেতেই পোর্টার স্ত্রীর সাথে দেখা করার জন্য পুলিশের হাতে আত্মসমর্পণ করেন 1898 সালের ফেব্রুয়ারি মাসে। জুলাই মাসে আথল এক মেয়েকে রেখে মারা যান। এরপর 12 বছর লেখালেখি করে ইংরাজি সাহিত্যের শ্রেষ্ঠ কিছু গল্প এবং প্রায় 400-র কাছাকাছি ছোট গল্প লিখে সিরোসিস অফ লিভারে মারা যান উইলিয়াম সিডনি পোর্টার ওরফে ও হেনরি। আজ ও হেনরির কাহিনী দি গ্রিন ডোর অবলম্বনে আমাদের আজকের গল্প একটি সবুজ দরজা। ধরুন আপনি একদিন রাতে চারটি ভালো মন্দ খেয়ে পরিপাটি করে বেশ একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছেন। হাতে একটা জ্বলন্ত সিগারেট, ধোঁয়া দেখে মনে হচ্ছে মিনিট 5-এর মধ্যেই সেটা শেষ হতে চলেছে। গুনগুন করে একটা গান ধরেছেন আপনি। ভাবছেন এরকম ফুরফুরে মেজাজে ধাঁ করে কিছু একটা সিনেমা দেখতে যাবেন কিনা, এমন সময় পিঠে একটা নরম হাতের ছোঁয়া। আপনি ফিরে দেখলেন একটি পরমা সুন্দরী মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে। উজ্জ্বল ডাগর দুটো চোখ, ফিনফিনে কোমর, হলদে একটা শাড়িতে আশ্চর্য সুন্দরী দেখাচ্ছে তাকে। মেয়েটির হাতে একটা আইসক্রিম ধরা ছিল, সেটা আপনার দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে আপনাকে হাতছানি দিয়ে পিছু পিছু আসতে বলল সে। এবার বলুন, আপনি কি তার ডাকে সাড়া দেবেন? না 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 না, আপনার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে আপনার অত দম হবে না। আপনি ভাববেন মেয়েটি যদি খুনে কি চোর ছাঁচোর জাতীয় কিছু হয়, যদি বাগে পেয়ে আপনার ঘড়ি, চেন, ওয়ালেট সব লুট করে ফাঁকা করে দেয়। এমনকি ওর দেওয়া এই আইসক্রিমেও হয়তো মেশানো আছে কোনো ঘুমের ওষুধ। না মানে আপনি তেমনটা ভাববেন আর কি। সে আপনি যত বড় সিঙ্গেলই হন না কেন, যত বড় ব্যাচেলারই হন না কেন, ওই অভিসারিণীর পিছু পিছু অদৃষ্টের দিকে হেঁটে যাওয়ার বান্দা আপনি নন। আসলে আমার কি মনে হয় জানেন, আজকাল ওই প্রকৃত সাহসী লোকজনের সংখ্যা হাতে গোনা। এদের কথা খালি গল্প কবিতায় শুনতে পাওয়া যায়। মানে রোমিও মন্টেগু থেকে শুরু করে আমাদের কায়ামাত সে কায়ামাত থেকে আমির খান অব্দি, এসব ক্যারেক্টারকে বাস্তবে ধরা মানে ঝিনুকের ভিতরে মুক্ত খুঁজে পাওয়ার মতোই এক অবাক কাণ্ড। তবে এদের বাদ দিলে আধা সাহসী জনতার সংখ্যা কিন্তু অনেক।
যেমন এই এই আমাকেই ধরুন না, আমি যখন এই খাজা গল্প লেখার ফাঁকে জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটু নিঃশ্বাস নিই, তখন আমার একটি মেয়ের কথা মনে পড়ে। যান, সে মেয়েটি একসময় আমাকে বাগে পেয়ে হাতে একটা চিরকুট দিয়েছিল। তা আমি সেই চিরকুট পেয়ে বেশ কিছুক্ষণ ভম্বলের মতো দাঁড়িয়ে থেকে কিছুই না বলে চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম। ইদানিং বন্ধু মহলে কেউ প্রেম টেম করছে শুনলে আমি তাকে বিস্তর গালাগালি মন্দ করে তাকে সতর্ক করার চেষ্টা করি। আমরা ভেবে নিই আমাদের এবং বাকি সবার প্রেম ওই দু একটা প্রেমপত্র, কয়েকটা মানবিমানের SMS আর এই ফেসবুক হোয়াটসঅ্যাপে ঢুকে গেছে। যাই হোক, ফালতু কথা ছেড়ে এইবার গল্পে আসা যাক। অমিতাভ ঘোষ এক সত্যিকারের সাহসী ছোকরা। মাঝরাত হলেই সে বিনা উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে পড়ে মশাই। এদিক ওদিক ঘুরে বেড়ায়, এরোর বাড়িতে উঁকি মেরে হাল হকিকত বোঝার চেষ্টা করে, কাউকে ঝগড়া টগড়া করতে দেখলে মোবাইলে রেকর্ড করে রাখে, নেড়ি কুকুর বা বিড়াল দেখলে তাদের সামনে প্লাস্টিকে ইঁদুর ফেলে লোভ দেখানোর চেষ্টা করে। মানে কাজকর্ম আর বৈষয়িক বুদ্ধি একসাথে না থাকলে যা হয় আর কি। তো এইসব করতে গিয়ে সে বেশ কয়েকবার পুলিশের গুঁতো অবধি খেয়েছে। কিন্তু আগেই বলেছি, সে ভারী সাহসী ছোকরা। গুঁতোয় তার রাতের অভিযান বন্ধ হয়নি। বাপ মা ভাই বোন বলতে কেউ নেই তার, পৈতৃক ভিটে একাই থাকে আর এইসব অপকর্ম করে বেড়ায়। তো এরকমই এক সন্ধ্যায় একদিন সে এমনি উদ্দেশ্যহীন হয়ে বড় রাস্তা দিয়ে হাঁটছে। দুপাশ দিয়ে হু হু করে গাধার পালের মতো মানুষ চলেছে, কেউ ছুটছে, কেউ পিলপিল করছে। মোট কথা সবারই ভীষণ তাড়া, খালি আমাদের অকর্মণ্য অমিতাভ ছাড়া। হাঁটতে হাঁটতে আচমকাই তার ভারী খিদে পেয়ে গেল। রাস্তার দুধারে তাকাতে একটা করছে এইভাবে ছোট রেস্তোরাঁ দেখতে পেল সে। সেই সঙ্গে চোখে পড়ল রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে এক বেটা ছেলে হাসি মুখে কি যেন কার্ড বিলি করছে, অনেকটা সার্কাসের জোকারের মতো হাব ভাব। এসব বালখিল্য আগেও অনেক দেখেছে অমিতাভ। কোনো কোম্পানির লিফলেট বিলি করছে এইভাবে। আজও সে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু বেটা ছেলে লম্বা লম্বা পা ফেলে এসে একরকম জোর করেই তার হাতে একটা কার্ড গুঁজে দিল। হাসি মুখ তো আজকাল বড় একটা দেখা যায় না, তাও আবার বিনা কারণে। ফলে অমিতাভ কত ভাবের বসেই কার্ডটা তক্ষুনি ফেলে দিল না। খানিক দূর এগিয়ে কি খেয়াল হতে সেটা পকেট থেকে বের করে আলোয় ধরে দেখল কিছু যেন লেখা আছে তার উপরে। সে পড়ার চেষ্টা করল, একটা সবুজ দরজা। লে হালুয়া, মনে মনে অবাক হলো অমিতাভ। খামোকা একটা দরজার কথা লিখে কার্ড বিলি করছে কেন কেউ? হতভম্ব হয়ে সে পিছনে তাকিয়ে দেখল আর একটা লোকের হাতেও ঠিক অমনি একটা কার্ড। এই বেটার ছেলের হাত থেকেই হয়তো নিয়েছে। সবকটা কার্ডে কি সবুজ দরজা লেখা আছে নাকি? এই লোকটা কিন্তু পড়ে দেখে রাস্তার ধারেই ছুঁড়ে ফেলে দিল সেটা। খানিক আগ্রহ হতে অমিতাভ গিয়ে কার্ডটা কুড়িয়ে নিল। না, একটা ঠিকানা, কোনো এক দাঁতের ডাক্তারের চেম্বারের বিজ্ঞাপন। কার্ডটা নিয়ে গিয়ে দেখালে কিছু ছাড় পাওয়া যাবে। আশেপাশে পড়ে থাকা আরও কয়েকটা কার্ড তুলে নিল অমিতাভ। এগুলোতেও সেই দাঁতের ডাক্তার। কেমন যেন সন্দেহ হলো তার। সবেতেই তো দাঁতের ডাক্তারের কথা লেখা আছে, তাহলে ওর হাতে অন্য কার্ড এলো কেন? সেই ছোকরার সামনে গিয়ে ও আবার একটা কার্ড নিল, আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার হতভম্ব হয়ে গেল। এবারও শুধু ওই তিনটে শব্দ, একটি সবুজ দরজা। কি কিম্ভূত ব্যাপার রে বাবা! তার মানে ছেলেটার কাছে যে কার্ডগুলো আছে তার মধ্যে মাত্র কয়েকটাতে সবুজ দরজার ব্যাপারটা লেখা আছে, কিন্তু সেই কার্ডগুলোই বারবার তার হাতে আসছে কেন? কোনো অলৌকিক ব্যাপার নাকি? সামনের ছেলেটার চোখ মুখ দেখে আর কার্ড চাইতে সাহস হলো না অমিতাভ। কিন্তু ভাবনাটা মাথার ভিতরে পাকিয়ে উঠল। তবে কি এর অন্যরকম কিছু মানে আছে? তবে
কেউ কি তাকে এইভাবে কিছু সংকেত দিতে চাইছে? কিন্তু তার সাথে তো কারো বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই নেই। ঠিকানা লেখা কার্ডটা হাতে নিয়ে সে দেখল ঠিকানাটা এই রেস্তোরাঁর বিল্ডিংটাই। একতলায় রেস্তোরাঁ, দোতলায় দাঁতের ডাক্তার, তিনতলাটা সম্ভবত এক ডাক সাঁইতে জ্যোতিষীর খপ পড়ে গেছে। তার পাশেই জানলায় ঝুলন্ত জামা কাপড় আর দুধের বোতল বলে দিচ্ছে সেখানে লোকজনের বাস। বাড়িটাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো অমিতাভ। দোতলার চৌকাঠ পার করলেই একটা লম্বা চওড়া হল ঘর, তার চারিদিকে ছড়ানো ছিটানো কয়েকটা ভাড়াটেদের ঘর। হল ঘরের মাঝ বরাবর একটা নিবু নিবু হ্যারিকেন জ্বলছে। হ্যাঁ, যায় ছা পোষা মানুষজনের বাস এখানে। অল্প ভাড়ায় ঘর দেওয়া হয়, গরিব মানুষ তার মধ্যেই একটুখানি জায়গা খুঁজে নিয়ে থাকে। কাউকে দেখতে না পেয়ে ফিরে আসতে যাচ্ছিল অমিতাভ, এমন সময় একটা জায়গায় চোখ পড়তেই থেমে গেল সে। হ্যাঁ, একটা সবুজ রঙের দরজা। এই দরজাটার কথাই কি তবে বলা ছিল কার্ডে? 7-5 না ভেবেই সেই দরজাটার দিকে এগিয়ে গেল অমিতাভ। এখানেই কেউ আসতে বলেছে তাকে। সে দরজাটার উপর বেশ জোরেই টোকা দিল। খানিকক্ষণ কোনো সাড়া শব্দ নেই। অনেকগুলো চিন্তা এসে ধাক্কা মারল মাথায়। এখন ওই সবুজ দরজাটার ওপারে ঠিক কি চলছে কে জানে? হয়তো রাগের মাথায় কেউ কাউকে ঠেঙাচ্ছে, অথবা কোনো নবদম্পতি একে অপরের আলিঙ্গনাবদ্ধ হচ্ছে, কিংবা মৃত্যু শয্যায় শুয়ে আছে। খচখচ করে একটা আওয়াজ করে খুলে গেল দরজাটা, আর অমনি অমিতাভর পিলে গেল চমকে। তার পুলিশের গুঁতো খেয়েও হার নামানা জেদ দপ করে নিভে গেল। দরজা খুলে দাঁড়িয়েছে একটা বছর 20 মেয়ে, গায়ে একটা মেরুন ঢোলা প্যান্ট আর সবজে গেঞ্জি। মুখটা ভয়াবহ রকমের ফ্যাকাশে, দেখে মনে হলো এই বুঝি ট্রোলে পড়ে যাবে। দরজা খুলে কিন্তু অমিতাভর দিকে তাকায়নি পর্যন্ত সে। একবার হাতটা উপরে তুলে এরকম নিজের কপাল ধরার চেষ্টা করলো। শরীরটা দুলে উঠল একবার। মোমের মূর্তির মতো জ্ঞান হারিয়ে মাটিতে খসে পড়ছিল মেয়েটা। অমিতাভ দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে না নিলে নির্ঘাত মাটিতে মাথা ঠুকে যেত। এরকম পাঁজা খোলা করেই তুলে নিয়ে মেয়েটিকে ঘরের মাঝ বরাবর রাখা বিছানার উপর শুইয়ে দিল অমিতাভ। তারপর একবার মুখ ঘুরিয়ে গোটা ঘরটা দেখার চেষ্টা করল। দেখেই বোঝা যায় যে ঘরের মালিকের মাস গেলে কোনো স্থির রোজগার নেই। চতুর্দিকে তীব্র দারিদ্র্যের ছাপ পড়েছে, অথচ তার মাঝেও একটা সাজানো গোছানো পরিচ্ছন্ন ভাব চোখ টানে। এদিকে তাকিয়ে প্রমাদ গুনল অমিতাভ। মেয়েটা কি পটকে গেল? মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস পড়ছে বলে তো মনে হয় না। একবার কি পেটে গুঁতো দিয়ে দেখবে? না না, সে তো জলে ডুবে গেলে করে। অগত্যা সে নিজের মাথার টুপিটা খুলে মেয়েটাকে হাওয়া করতে লাগলো। সেই করতে গিয়ে একবার টুপির একটা প্রান্ত গুঁতো খেলো মেয়েটার নাকে। অমনি সে চোখ মেলে তাকালো, আর সেই সরল ধূসর চোখের দিকে তাকিয়ে আমাদের পরম বীর অমিতাভর সাহসটাও আবার কুবলেট হয়ে গেল। এই প্রথমবারের মতো তার উদ্দেশ্যহীন রাতের সফর অন্তিম গন্তব্য খুঁজে পেল। শীর্ণ বিবর্ণ কিন্তু নরম একটা মুখ, কোঁকড়ানো ঢেউ খেলানো এক মাথা চুল, সারা শরীর জুড়ে স্পষ্ট দারিদ্র্য আর অভাবের ছাপ। অমিতাভর দিকে তাকিয়ে মেয়েটা হাসল। অমিতাভ বলল,
আপনি কি থেকে থেকে এরকম ভিড়মি যান নাকি? করুণ হাসি হেসে মেয়েটা বলল, ভিড়মি যাওয়ার আর দোষ কি? 3 দিন না খেয়ে থাকলে বুঝতেন। সে কি 3 দিন না খেয়ে আছেন? অমিতাভর চোখ কপালে উঠে গেল। সে তড়ি ঘড়ি দরজার দিকে হাঁটা লাগিয়ে বলল, আপনি একটু উঠে বসার চেষ্টা করুন, আমি 20 মিনিটের মধ্যে আসছি। ঠিক 19 মিনিটের মাথায় একটা ছোট প্লাস্টিকের প্যাকেট হাতে ফিরে এলো সে। সেটা টেবিলের উপরে রেখে তার ভিতর থেকে বের করলো 2টো মাখন মাখানো রুটি, খানিকটা ঠান্ডা মাংস, 1 পেয়ালা গরম চা আর দুধ। সেগুলো বের করতে করতে বলল, 3 দিন না খেয়ে আছে, ইয়ার কি কোনো ব্রত টত করেছে নাকি? বলল। মেয়েটা ড্যাব ড্যাবে চোখে তাকিয়েছিল তার দিকে, মুখে কোনো কথা ফুটছে না। খাবার রেডি করে তাকে বিছানা থেকে তুলে একটা চেয়ারে বসিয়ে দিয়ে অমিতাভ বলল, বলি চায়ের কাপ টাপ কিছু আছে বাড়িতে নাকি বেঁচে দিয়েছেন? মেয়েটা মুখ তুলে বলল, হ্যাঁ, ওই জানলার উপরের তাকে আছে। এতক্ষণে তার মুখে হাসির রং লেগেছে। অনেকদিন পর ভালো খাবার দাবার দেখে চোখ দুটো ঝিকঝিক করে উঠেছে তার। কাগজের ভিতর থেকে 1 টুকরো মাংস বের করে মুখে দিল সে। 1 গ্লাস দুধ কাপে ঢেলে মেয়েটার সামনে রেখে সে বলল, এই নিন, আগে দুধ আর চাটা খেয়ে নিন, তারপর যদি কোনো রকমে আজকে রাতটা টিকে যান তাহলে ওই কাল মাংসটা উদ্ধার করবে। তবে মাংস চিবাতে চিবাতে বলল, তবে আমারও খিদে পেয়েছিল, আর কিছুক্ষণ যদি এখানে থাকতে দেন তাহলে একসঙ্গেই খাওয়াটা সেরে নেওয়া যাবে। মেয়েটা বিশেষ আপত্তি করল না। মাথা নেড়ে সায় দিতে অমিতাভ একটা চেয়ার টেনে নিয়ে পাশে বসে পড়ল। পেটে চা পড়ায় মেয়েটার ফ্যাকাশে রং একটু ফিকে হয়ে এসেছে। খাবার এতই তাড়া যে অবিন্যস্ত চুলগুলো পর্যন্ত মুখ থেকে সরানোর কথা খেয়াল নেই তার। তা আপনি কি করেন বলুন তো, মানে এরকম হাওয়াতে অবস্থা কেন? উত্তর দেওয়ার ইচ্ছা ছিল না মেয়েটির, তবে পেটে কিছু খাবার পড়ায় মানবিক বোধগুলো এতক্ষণে হয়তো চাগাড় দিয়ে উঠেছে তার। লোকটা অকারণেই তাকে সাহায্য করেছে, তার প্রশ্নের উত্তরগুলো অন্তত দেওয়া উচিত। হাত দিয়ে মুখ মুছে নিয়ে একটু নড়ে চড়ে মাথা তুলে এসে বলল, আমি একটা দোকানে কাজ করতাম, ওই শপিং মল টাইপের আর কি। আর বাড়ি থেকে বিয়ে করে মাথা খারাপ করছিল, তাই নিজের পায়ে দাঁড়াবো বলে বাড়ি থেকে পালিয়ে এখানে এসে একটা ফ্ল্যাট ভাড়া নিই। কোনো রকমে চলেই যাচ্ছিল তাতে, কিন্তু আমার চাকরিটা ছাঁটাই হয়ে গেল, তাই তো? মেয়েটার গলা বুঝে এসেছে, সে আবার খাওয়ায় মন দিল। ব্যাপার ভারী গুরুতর। তা এ শহরে আর কোনো আত্মীয় বা বন্ধু নেই আপনার? এবার প্রায় ভ্যাঁ করে কেঁদে ফেলল মেয়েটা। আমার এই পৃথিবীতেই আর কেউ নেই। আমারও। মেয়েটা এবার রুটির দিকে হাত বাড়াল। অমিতাভ কিছুক্ষণ গেঁট হয়ে বসে থেকে চেয়ার ছেড়ে উঠে পড়ে বলল, আচ্ছা বেশ, আমি এখন আসি। রাতে ভালো করে ঘুমটুম হলে কাল আশা করি আর ভিড়মি যাবেন না। মেয়েটার হাতটা ধরে অমিতাভ গুড নাইট বলতে যাচ্ছিল, কিন্তু সেই করুণ মুখটার দিকে তাকিয়ে কথাটা তার পেটের ভিতরেই রয়ে গেল। পরের কথাটা অমিতাভ এমনভাবে বলল যেন মেয়েটা কিছু প্রশ্ন করেছে তাকে। হ্যাঁ, কাল তো আবার আমি খবর নিতে আসছি নাকি, অত সহজে আমার থেকে ছাড়া পাচ্ছেন না। এবার মেয়েটি হাসি মুখে দরজার কাছ অবধি এগিয়ে দিল তাকে। হঠাৎ থেমে গিয়ে বলল, আচ্ছা, আপনি হঠাৎ আমার দরজাতেই কড়া নাড়লেন কেন বলুন তো?
আমি তো ঠিক আপনাকে মানে কয়েক সেকেন্ড অমিতাভ কি উত্তর দেবে বুঝে পেল না। কার্ডের কথাটা বললে সে কিছুতেই বিশ্বাস করবে না, উল্টে ভাববে কোনো খারাপ উদ্দেশ্যে সে মিথ্যে কথা বলছে। যেরকম দারিদ্র্যের মধ্যে মেয়েটা ভুগছে তাতে সে নিজেও এক সময় বেশ কিছুদিন কাটিয়েছে। আজ তাই মেয়েটাকে অসুস্থ হয়ে টলে পড়তে দেখে সাহায্য না করে ফিরতে পারেনি। যাই হোক, আমাদের অসীম সাহসী অমিতাভ মুখে বলল, আসলে এ বাড়ির পাশের ফ্ল্যাটে এক ভাড়াটে মিউজিশিয়ানকে ডাকতে এসেছিলাম, তো ভুল করে আপনার দরজায় টোকা দিয়ে ফেললাম। আবার আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। একটু কৃতজ্ঞতার হাসি হেসে দরজাটা বন্ধ করে দিল সে। সবুজ দরজা আবার আগের মতোই বন্ধ হয়ে গেল। বাইরে বেরিয়ে একবার গোটা তলাটা চক্কর দিয়ে এলো অমিতাভ। যতই দেখলো ততই একটু একটু করে তার চোখ কপালে উঠতে লাগলো। না, বাড়ির সবকটা দরজার রঙই সবুজ। ব্যাপারটা মাথার ভিতর চিবাতে চিবাতে নিচে নেমে আসতেই আবার সেই কার্ডওয়ালা ছেলেটাকে দেখতে পেল অমিতাভ। সে এখনো আগের মতোই দ্রুত হাতে কার্ড বিলি করছে। অমিতাভর মাথায় রোগ চেপে গেল। কার্ডটা কিভাবে তার হাতে এলো সেটা যেভাবেই হোক জানতে হবে। ছেলেটার সামনে গিয়ে সে রুখে দাঁড়িয়ে পকেট থেকে সেই সবুজ দরজা লেখা কার্ডটা বের করে তাকে দেখিয়ে বলল, এই যে এই কার্ডটার মানে কি বলুন তো, খামোকা এটা বিলি করছেন কেন? কার্ডটা দেখে ছেলেটার মুখে একটা হতাশার বাষ্প ফুটে উঠল। এ বাবা, দেরি করে ফেলেছেন যে। দেরি? কিসের দেরি? অমিতাভ অবাক হয়ে জিজ্ঞেস করে। ছেলেটা একটা আঙুল তুলে রাস্তার উল্টো দিকটা দেখিয়ে বলে, নাটকটা এতক্ষণে শেষ হয়ে গেছে। নাটক? অমিতাভ বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে দেখল রাস্তার উল্টো দিকে থিয়েটারে এতক্ষণ একটা নাটকের শো চলছিল। এই বোধহয় সেটা শেষ হতে পিলপিলিয়ে থিয়েটার থেকে লোক বেরিয়ে আসছে। নাটকের নামটা বোর্ডে বড় করে লেখা আছে। নামটাই সবার আগে চোখে পড়েছে অমিতাভ, একটি সবুজ দরজা। ওই নাটকের ছেলেপুলেগুলোই আমার হাতে কিছু টাকা আর কয়েকটা কার্ড দিয়ে বললো ডাক্তারের কার্ডের সাথে ওদের কার্ডগুলো একটু ওই বিলি করে দিতে। আপনার কি ডাক্তারের কার্ড লাগবে? মানে দাঁতে কোনো সমস্যা টমস্যা থাকলে বলুন না, তাই খুব ছাড় আছে। হ্যাঁ, না 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 না, দাঁতের আবার কি? তাচ্ছিল্য ভরা একটা শব্দ করে খুশি মনে অমিতাভ বাড়ির পথে হাঁটা লাগালো। নাটকের শো শেষ করে রাস্তায় লোকেদের ঢল নেমেছে। মনে মনে গুনগুন করে গান ধরল অমিতাভ। সবুজ দরজা লেখা কার্ডটা হাতে এসে ভালোই হয়েছে তার। ফেরার পথে খানিকটা বিলিতি বিয়ার আর খাস হাবানা চুরুট কিনল অমিতাভ। তার দীর্ঘদিনের বিনা উদ্দেশ্যের নৈশ অভিযান অবশেষে শেষ হতে চলেছে। না, অভিযান থাকছে, কিন্তু বিনা উদ্দেশ্যে নয়, কি বলুন?